একটা অনেক বড় মনুষ্যরূপী কালো বাঁদরি গাড়ি থেকে নামলো আর নিজের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মাস্ত গটগট করে একটা অনেক বড় শপিং মলের ভিতরে চলে যায়। সব লোকেরা তাকে দেখে সেখান থেকে পালাতে থাকে। আরে পালাও এখান থেকে, এই টানিওয়ালা কালো বাঁদরি চলে এসছে। কিন্তু বাঁদরি সেসবে বেশি মনোযোগ দেয় না। সে অনেক জামা কাপড় তোলে আর রিসেপশনে চলে যায়। সেখানে একটা মহিলা বসেছিলেন। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ তাড়াতাড়ি আমার বিল বানিয়ে দিন। রিসেপশনের মহিলা যেই ওই বাঁদরিকে দেখল তক্ষুনি চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। অদ্ভুত তো, আমি এত সুন্দরী তাও আমাকে এরা দেখে পালিয়ে যাচ্ছে। চলো কোনো ব্যাপার নয়, ফ্রিতে শপিং হয়ে গেল। একটা ছেলে বিজয় লুকিয়ে তাকে দেখছিল। এই বাঁদরটাকে রোজ দেখি, সবাই ওকে দেখে ভয় পালায়, কিন্তু ও কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। আজকে একটু পিছু করি, দেখিও কি করে। বাঁদরি সমস্ত কাপড় নিয়ে বাইরে বেরোয় আর নিজের গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। বিজয়ও তার বাইক স্টার্ট করে আর তার পিছু নিতে থাকে। বড় বাঁদরি আমি এর আগে কখনো দেখিনি। আমি আজকে প্রথম একে দেখছি, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। বাঁদরির পিছু নিতে নিতে সে একটা শুনশান রাস্তায় চলে আসে। হঠাৎ সে তার বাইক বাঁদরির গাড়ির একদম সামনে লাগিয়ে দেয়। বাঁদরি গাড়ি থামিয়ে দেয়। এটা আবার কি অসভ্যতা! সুন্দরী মেয়ে দেখলো আর তার পিছু নিতে শুরু করে দিলে। আরে এ তো মানুষের মতোই কথা বলছে। বিজয় তার বাইক থেকে নেমে তার সামনে এলো আর বলল, নিজের মুখটা একবার দেখো, তোমার থেকে একটা কুকুরকেও ভালো দেখতে। এর মধ্যে বাঁদরি জোরে জোরে কাঁদতে থাকে। আমি জানি আমি খুব খারাপ দেখতে, এইসব বলে আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটা কথা বলো, সবাই তো আমাকে দেখলে পালিয়ে যায়, তুমি আমার কেন পিছু নিলে? প্রথমে আমিও ভয় পেতাম, কিন্তু আমি দেখলাম তুমি কারোর কোনোদিন ক্ষতি করনি, আর তুমি দেখতেও একটা অদ্ভুত, আর এটার জন্যই আমি দেখতে এসেছি। ঠিক আছে, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমি জঙ্গল টঙ্গল একটু ভয়ই পাই। আমি কোনো জঙ্গলে থাকি না, অনেকদিন পরে কোনো মানুষ আমার সঙ্গে কথা বলেছে, তাই চলো আমার সঙ্গে। ভয় পেলে তো নিজের বাড়ি যাও। না না, রাস্তায় গাড়িটা আমিই চালাবো। এবার বিজয় তার গাড়ি চালাতে থাকে। বাঁদরি বারবার নিজেকে আয়নায় দেখছিল আর লিপস্টিক লাগিয়েই যাচ্ছিল। বিজয় বারবার তাকেই দেখে যাচ্ছিল। জয় বজরং বলি, আমাকে রক্ষা করো। যাই হোক, কিছুক্ষণ পরে বাঁদরির বাড়ি চলে আসে। তার বাড়ি দেখে বিজয়ের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ তার বাড়ি বাড়ি নয়, সোনার মহল ছিল। এরকম কি দেখছো? চলো ভেতরে চলো। বিজয় যখন তার সঙ্গে ভেতরে গেল তখন ভেতরটা কোনো রাজা মহারাজার মহল লাগছিল। এটা হলো আমার রাজমহলের মতো ঘর, কিন্তু থাকি আমি একলাই। তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। বাঁদরি কিচেনে গিয়ে চা বানাতে থাকে। বিজয়ের যেন কথাই বন্ধ হয়ে গেছিল, সে শুধু তাকে চা বানাতে দেখেই যাচ্ছিল। এই বাদ্রির আমি তো কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে কোটিপতি, আরে আমাদের মতো মানুষও নয়। বিজয় এইসব কিছু ভাবছিল, তখনই বাঁদরি চা নিয়ে চলে আসে। দুজনে চা খেলেও কিছু কথা বলল, আর তারপর বিজয় তার বাড়ি চলে আসে। ঘরে তার বড় ভাই অজয় আর বৌদি মমতা ছিল। দেবরজি, আজকে অনেক দেরি করলে আসতে, তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কারণ জলদি আমরা তোমার বিয়ে দিতে চলেছি। কি? হ্যাঁ অজয়, এতে চমকানোর কি আছে, চলো গিয়ে খাওয়া যাক। সবাই খাবার খেয়ে নিজের নিজের ঘরে চলে যায় আর শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য বিজয়ের যখন ঘুম ভাঙল তখন দেখল ওই বাঁদরি তার বেডে শুয়েছিল। বিজয়ের চিৎকার বেরিয়ে আসে। তার দাদা বৌদি ঘরে চলে আসে, কিন্তু এখন সেখানে বাঁদরি ছিল না। কি হয়েছে বিজয়? কিছু নয়, মনে হয় একটা খারাপ স্বপ্ন দেখে নিয়েছি। যাই হোক, দাদা বৌদি চলে যায় আর বিজয় আবার শুয়ে পড়ে। পরের দিন কোনো পার্কে ওই বাঁদরির কোলে মাথা রেখে বিজয় শুয়েছিল। সবাই অদ্ভুত চোখে তাকে দেখছিল। এটা কি, এই লাভ গার্ডেনে এই ছেলেটা এই বাঁদরির সঙ্গে কি করছে? আজকালকার মেয়েদের তো কোনো ভরসাই করা যায় না, এই জন্য বেচারা বাঁদরিকে গার্লফ্রেন্ড বানিয়েছে। সেখানে অন্যদিকে বিজয়, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। যদি তুমি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছি। দুজন তাড়াতাড়ি মন্দিরে যায়। পণ্ডিতজি মূর্তির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। পণ্ডিতজি, আমাদের দুজনের বিয়ে দিয়ে দিন। পণ্ডিতজি যেই ঘুরে তাকালো, এত বড় বাঁদরিকে দেখে সে চমকে গেল। আরে বাপরে, এটা কি? এই বাঁদরিটাকে তুমি বিয়ে করবে? পাগল নাকি তুমি? এই বলে পণ্ডিতজি সেখান থেকে পালিয়ে যায়। কোনো ব্যাপার না, আমরা দুজনেই বিয়ে করে নেব। আমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি। বিজয় তার সিঁথি ভরে দেয়। দুজনে একে অপরকে বরমালা পরালো। শুধু এইটুকুই নয়, বাঁদরি বিজয়ের পাও স্পর্শ করে। যাই হোক, বিয়ে করে বিজয় সেই বাঁদরিকে নিজের বাড়ি নিয়ে আসে। ওদের দুজনকে দেখে বাঁদরির যা সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়।
অজয় তার উপর জল ছেটায়, তারপর তার হুঁশ ফেরে। বৌদি, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? তুই যে সমস্ত কাজকর্ম করে এসছিস, এটা দেখে তো সবাই বেহুশ হয়ে যাবে। নিলাম, এটা হলো আমার দাদা বৌদি। বাদরি সঙ্গে সঙ্গে তাদের পা স্পর্শ করে। বিজয়, এইসব কি? এই বাদরিকে তুমি আমার দেবরানী বানিয়ে দিলে? তুমি সস্তা কিছু নেশা করনি তো? বৌদি, আমি সদিচ্ছায় একে বিয়ে করেছি। আমি নিজের ইচ্ছায় মন্দিরে গিয়ে একে বিয়ে করেছি, না হলে তোমরা কোনোদিন একে মেনে নিতে না। আমরা তো এখনো এই জানোয়ারটাকে মেনে নেব না। আরে তোমরা দুজন এখানে আসো। বিজয় তার দাদা বৌদিকে একটা কোণায় নিয়ে যায়। দাদা বৌদি, এর কাছে অনেক পয়সা আছে, এর কাছে একটা বাংলো আছে, একে বাঁদরি ভেবো না। আর সমস্ত কাজও করতে পারেও, খাবার বানানো থেকে শুরু করে গাড়ি চালানো। আমি এর সমস্ত ঘটনা তোমাদের বলছি। বিজয় সব কাহিনী বলে দেয়। ঠিক আছে বিজয়, আমি এর টেস্ট নিচ্ছি। আরে শোনো দেবরানীজি, আজকে তোমার এই বাড়িতে প্রথম রান্না, যাও গিয়ে খাবার বানাও। ঠিক আছে দিদি। কিছুক্ষণ পরেই সে খাবার বানিয়ে আনে। সে ঘুমটাও দিয়ে রেখেছিল। যাই হোক, সবার খাবার খুব পছন্দ হয়। খাবার তো খুব ভালো বানিয়েছো তুমি। খাবার তো আমার থেকেও বেশি সুস্বাদু। থ্যাংক ইউ দিদি। যাই হোক, খাবার দাবার খেয়ে সবাই শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন সবাই নাস্তা করছিল, তখন বাইরে থেকে কিছু লোকের আওয়াজ শোনা যায়। এত খারাপ দেখতে মহিলা আমাদের পাড়ায় কি করে এলো? বাদরি এই অবধি শুনে সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তার পিছু পিছু অজয়, বিজয় আর মমতাও বেরিয়ে আসে। বাইরে একটা বুড়ো কালো মহিলাকে কিছু লোকেরা ঘিরে রেখেছিল। খবরদার, যদি একে কেউ খারাপ দেখতে বলে তো। হে ভগবান, মানুষের গলায় কথা বলা বাঁদরি। কি হয়েছে মা, তুমি আমাকে বলো। আমার ছেলে খুব অসুস্থ, চিকিৎসার জন্য ভিক্ষা করছি, কিন্তু আমার কালো রং দেখে কেউ আমায় ভিক্ষা দেয় না। এর মধ্যে বাদরি নিজের ঘরে যায় আর নিজের ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে মাকে দেয়। এই নাও মা, আর টাকার দরকার পড়লে সোজা আমার কাছে চলে আসবে। আর আজকের পর থেকে তোমাকে খারাপ দেখতে কেউ বললে আমাকে বলবে, তার মুখ ছিঁড়ে নেব আমি। এই মানুষগুলোর থেকে তো তোমার মধ্যে মনুষ্যত্ব আছে মেয়ে। ভগবান তোমায় খুশি রাখুক, ভগবান তোমায় খুশি রাখুক। এই বলে সে চলে যায়। বাদরিও ঘরের ভেতরে চলে যায়। পাড়ার লোকেরা ভয় পেয়ে গেছিল। আরে মমতা, এই মানুষের মতো বড় বাদরিটা কে? আর তোমাদের বাড়িতে কি করে থাকছে? এ আমার দেবরানী। কোনো অসুবিধা? বৌমা, তোমাদের মানসিক অবস্থায় কি ব্যাঘাত ঘটেছে? দেখুন, আপনি যেটা বুঝছেন বুঝুন। বিজয়, মমতা, ভেতরে চলো। তারা ভেতরে চলে যায় আর নাস্তা করতে থাকে। এইভাবে ওই বাদরি সকলের সাহায্য করতে থাকতো। কিন্তু পাড়ার লোকেরা তাকে পাড়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে। কাকা, এই বাঁদরিকেই পাড়া থেকে তাড়াতে হবে, না হলে আমাদের বাচ্চাদের জন্য এই খতরনাক হতে পারে। চিন্তা করো না, কোন সময় বাইরে একলা দেখা করবে, তারপর সমস্ত ছেলেদের মতো একে জালে ফেসিয়ে দেবে বলেছিলাম। একদিন বাঁদরি তার জায়ের সঙ্গে যেই সবজি কিনতে বেরোলো, তক্ষুনি তাকে দেখে সমস্ত বাজার খালি হয়ে যায়। সব লোকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। আরে ভাগো, রাক্ষস এসছে, রাক্ষস। দিদি, এতে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি যেখানেই যাই সেখানেই লোকেরা পালিয়ে যায়। এর মধ্যেই কিছু ছেলে জাল দিয়ে বাঁদরিকে ধরে ফেলে। সারা পাড়া সেখানে চলে আসে। দিদি বাঁচাও, এটা কি করছো? ছাড়ো ওকে। আরে কি করে ছাড়ি, এ তো আমাদের জন্য খতরনাক। ছেলেরা একে বেঁধে জঙ্গলে ছেড়ে এসো। এর মধ্যে সেখানে দিন থেকে রাত হয়। জোরে জোরে বিদ্যুৎ চমকায় আর সেখানে কালো আত্মা প্রকট হয়। দাঁড়াও, এ কোনো বাঁদরি নয়, বরং খুবই সুন্দরী মহিলা। আজ থেকে কিছু বছর আগে আমাকে সব সময় খারাপ দেখতে আর বাঁদরির মতো চেহারার লোক বলতো। একদিন একটা নদীর কিনারে সব বন্ধুরা আমাকে বাঁদরি বাঁদরি বলে রাগাচ্ছিল। আমাদের সবার থেকে কষ্ট পেয়েও সেখানেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেয়। কিন্তু মরার সময়, তুই নিজেকে খুব সুন্দরী ভাবিস না? তুই এই মুহূর্তে কালো বাঁদরি হয়ে যাবি। আর তবে থেকে আমি বাঁদরি হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই দুঃখে আমার মা বাবাও চলে গেছেন। কিন্তু এখন যখন তুমি পুরোপুরি বদলে গেছো, সবার সাহায্য করো, তখন তোমার রূপ আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি। দেখতে দেখতেই ওই বাদরি হঠাৎ করে একটা খুব সুন্দরী মহিলায় পরিণত হয়। লোকেরা তাকে মুক্তি দিয়ে দেয়। ক্ষমা করিস মেয়ে, আমরা এসব জানতাম না, আমরা ভয় পেয়ে গেছিলাম। কোনো ব্যাপার নয়। আত্মা যেই গায়েব হয়ে যায়, আবার দিন হয়ে গেল। নীলম, তুমি তো অনেক সুন্দরী। দেবরজি আর অজয়জি তোমাকে দেখে খুব খুশি হবে, চলো। দুজনে বাড়ি আসে। মমতা অজয় আর বিজয়কে পুরো ঘটনা বলে, যে কিভাবে কালো বাঁদরি দেবরানী একজন মানুষের মতো সুন্দরী দেবরানী হয়ে যায়। তারপর অজয় আর বিজয় নীলম সুন্দরীকে দেখে খুব খুশি হয়।
ওই দিনের পরে সবাই খুশি খুশি থাকতে লাগে। চল তাড়াতাড়ি জুতো খোল, এই নে এটাও খোল। মোজা কি তোর বাপ খুলবে? খুব অলস হয়ে গেছিস তুই। এত ধীরে ধীরে কাজ করলে তোকে আমার স্বামী বলার কোনো অধিকার নেই। দেখো, আমি তোমার স্বামী, আমার সাথে না এরকম চাকরের মতো ব্যবহার করো না। কি বললি তুই? আমারই টাকায় বসে খাস, আবার আমাকেই জ্ঞান দিচ্ছিস? নিজের চোখটা একটু ওদিকে কর আর দেখ, নীল রঙের ড্রাম দেখতে পাচ্ছিস তো? বাকি তো তুই নিজেই বুঝতে পারিস। তার স্বামী বিজয় ওই নীল ড্রাম দেখে ভয় পেয়ে যায়। কিন্তু বিজয়ের স্ত্রী তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করে? বিজয়ের সঙ্গে এরপর কি হবে, এই সব জানার জন্য আমাদের গল্পটাতে একটু পিছনে যেতে হবে। কিছু বছর আগে বিজয় তার বুড়ো মায়ের সঙ্গে একটা ছোট শহরে থাকতো। একদিন রাত্রিবেলায় যখন বিজয় বাড়ি ফেরে, তখন তার বাড়িতে ঠাকুর মশাই এসেছিল। কি হয়েছে মা? তুমি আমার বিয়ে ওই মেয়েটার সাথে? হ্যাঁ বাবা, তুই একদম ঠিক কথা ভেবেছিস। মা, বাবা একদম ছোটবেলা থেকে আমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে ঠিক করে রেখেছিল। তখন আমি কিচ্ছু বুঝতাম না, এখন আমি বুঝতে শিখেছি। আমি শহরের কোনো পড়াশুনো জানা মেয়ের সঙ্গেই বিয়ে করব। এই বলে বিজয় ঘরে চলে যায়। কিছুদিন পর ঠাকুর মশাই আবার বাড়ি আসে। বিজয়, আমি তোমার কুণ্ডলী দেখেছি। তোমার বিয়ে তো ওই মেয়েটার সঙ্গেই হবে, না হলে তোমার মাও তোমার বাবার কাছে চলে যাবে। এ বাবাও না, নিজে তো বেরিয়ে গেছে, আমার গলায় পুরো বেঁধে গেছে। কিছুদিন পরে বিজয়ের বিয়ে কমলা নামের এক শ্যামলা গাইয়া মেয়ের সঙ্গে হয়ে যায়। তার দুটো লম্বা লম্বা বিনুনি ছিল। যখন সে হাঁটতো তখন তার বিনুনি দিয়ে মাটিতে ঝাড়ু লাগতো। আজকে দুজনের ফুলসজ্জা ছিল। আরে, তোমার চুল থেকে তো সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে। পুরো কড়াই ভরা তেল কি মাথায় ঢেলে দিয়েছো? এটা কি বললি তুই বাবু? সর্ষের তেল লাগালে চুল ভালো থাকে, তুমিও লাগাও। আমি মাটি দিয়ে তেল মেখে নেবো, তাও আমি কোনোদিন সর্ষের তেল মাখবো না। আরে পাগল, খেয়ে দিয়ে এসেছো নাকি? এই শুয়ে পড়ো তাড়াতাড়ি। বিজয় ওর দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। হঠাৎ মমতার মুখের হাসি উবে যায়। আমি তো ওকে খুশি করার জন্য মজা করেছিলাম, ও তো মনে হয় রেগে গেল। পরের দিন সকালে বিজয় আর তার মা রান্নাঘর থেকে ধোঁয়া উঠতে দেখে। মা, কিচেন থেকে ধোঁয়া বেরোচ্ছে, চলো গিয়ে দেখি কি হয়েছে। দুজনে যখন রান্নাঘরে গেল তখন দেখলো মমতা উনুনের নিচে কাঠি জ্বালিয়ে রান্না করছিল। মা দেখেছো, এইটুকুনি জানে না যে এটা লাইটার দিয়ে জ্বালাতে নেই। আরে, আমার তো জীবনটাই বরবাদ করে দিয়েছে এই বাবা আমার। আরে বেটা, ও গ্রামে থাকতো, আমি ওকে সব শিখিয়ে দেব। বিজয় রাগে নাস্তা না করেই কাজে বেরিয়ে পড়ে। মমতা কাঁদতে থাকে। শাশুড়ি মা, আমি সব সময় ওকে খুশি করারই চেষ্টা করি, কিন্তু জানি না কেন ও সব সময় রেগেই থাকে। আমি কি এতই খারাপ মাঝি? না বৌমা, তুই তো খুবই সরল। চল আমি তোকেই উনুন জ্বালানো শেখাই। তো এইভাবে ধীরে ধীরে মমতার শাশুড়ি তাকে ঘরের সব কাজ শেখাতে লাগলো, আরও শিখেও গেল। কয়েক মাস পরে মমতা গর্ভবতী হয়ে যায়। বৌমা, আজকে তুই আমাকে অনেক বড় খুশি দিয়েছিস। আর আমার জীবন ভরে কাজ। এই বলে বিজয় সেখান থেকে চলে যায়। এইভাবেই দিন কাটছিল। এবার মমতা ও ওর শাশুড়ি বাচ্চা আসার খুশিতে খুব আনন্দে থাকতো, কিন্তু বিজয় সবসময় মমতার ওপর রেগেই থাকতো। তারপর একদিন, স্যার, আমার ট্রান্সফার আপনি মুম্বাইয়ের অফিসে করে দিন না প্লিজ। ওখানে আমি এর থেকে কম স্যালারি পাবো, তাও চলবে আমার। তুমি সঠিক সময় আমাকে এটা বলে দিয়েছ। আমি কাউকে না কাউকে ভাবছিলাম মুম্বাইতে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। বিজয় খুশি খুশি বাড়ি এলো এবং সমস্ত কথা তার পরিবারকে বলল। এটা তো খুব আনন্দের কথা বেটা। বৌমা, যা তাড়াতাড়ি নিজের আর বিজয়ের ব্যাগ প্যাক করে নে। মা, আমি ওখানে কাজ করতে যাচ্ছি, এমন কিছু কারণ হয়নি যে গাইয়াটাকে ওখানে আমি নিয়ে যাব। আমি একাই যাচ্ছি। পরের দিন বিজয় মুম্বাই চলে গেল। এদিকে মমতা বেচারি উদাস হয়ে গেল। বৌমা, আমি জানি এই সময় সব থেকে বেশি স্বামীর ভালোবাসার দরকার, কিন্তু ওকে ওর কাজও তো দেখতে হবে না? না মাজি, এতে ওর কোনো দোষ নেই। ও তো আমার দেবতা, শুধু আমার ওর কথা মনে পড়ছে। তো এইভাবে দুজন শাশুড়ি বৌমা একে অপরের অবলম্বন হয়ে যায়। ওদিকে বিজয় মুম্বাইয়ের ব্র্যান্ড জয়েন করে নেয়। একদিন, মিস্টার বিজয়, এই ফটোটা হচ্ছে মালিনীর। এনার অনেক বড় ফ্যাশন ডিজাইনিং কোম্পানি, অনেক টাকার অর্ডার দিচ্ছে আমাদের। এ আচমকা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে অ্যাডমিট আছে। একটু কিছু ফল নিয়ে আর একটু ফুল নিয়ে একটু হসপিটালে যাও, আর ওনাকে এত ভালোভাবে ট্রিট করো যে আমাদের কোম্পানি থেকে যেন ও খুশি হয়ে যায়। ঠিক আছে স্যার। বিজয় কিছু ফল ফুল নিয়ে হসপিটালে যায়। সেখানে সে মিস মালিনীকে দেখল।
আরে, আমি তো ভেবেছিলাম মিস মালিনী কোনো বয়স্ক কেউ হবে, কিন্তু এ তো যুবতী এবং সুন্দর। ওয়ার্ডে সব ডাক্তার আর নার্স ব্যস্ত ছিল। দেখুন, মিস মালিনী যদি 2 ঘন্টার মধ্যে ও পজিটিভ ব্লাড না পায় তাহলে এর বাঁচা মুশকিল। তখন বিজয় দৌড়ে গিয়ে ওই ওয়ার্ডে পৌঁছালো। ডক্টর, আপনি আমার ব্লাড নিয়ে নিন। আমার ব্লাড ও পজিটিভ। মিস মালিনী, আমাকে আদিত্য স্যার পাঠিয়েছেন আপনার অবস্থা দেখার জন্য। কিন্তু তুমি আমাকে তোমার ব্লাড কেন দিতে চাইছো? দেখুন মিস মালিনী, ও পজিটিভ ব্লাড 2 ঘন্টার মধ্যে পাওয়া অনেক মুশকিল হবে। এইসব কথা আপনারা পরে বলে নেবেন। তো এইভাবে বিজয় নিজের ব্লাড মিস মালিনীকে দেয় এবং কিছুদিনের মধ্যে সে ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে দুজনে একটা রেস্টুরেন্টে দেখা করে। বিজয়, একজন অপরিচিত হয়ে তুমি আমাকে নিজের ব্লাড দিলে, আমি থ্যাংক ইউ বলার জন্য তোমাকে ডেকেছি। আজকে থেকে আমরা বন্ধু। ওই দিনের পর থেকে মালিনী আর বিজয় মাঝে মাঝে দেখা করত, পার্টিও করত। তারপর একদিন, বিজয়, আমি সবসময় তোমার মতোই একটা ছেলে খুঁজছিলাম, আর আমার খোঁজা শেষ হয়েছে। তুমি কি আমাকে বিয়ে করবে? এখনই চলুন। দুজনে কোর্টে গিয়ে ওই দিনকেই বিয়ে করে নেয়। ফুলসজ্জার পরের দিন সকালে, বিজয়, এখন তুমি আমার স্বামী, এই জন্য তুমি ওই কোম্পানিটা এখন ছেড়ে দাও। আরে, তোমার জন্য তো আমি যা কিছু ছাড়তে পারি। বিজয় নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে দেয় আর মালিনীর গোলামি করতে থাকে। এইভাবেই মাস কেটে যায়। ওদিকে ওর প্রথম স্ত্রী একজন সুন্দর বাচ্চার জন্ম দেয়। মাজি, ও যদি এখানে থাকতো তো নিজের বাচ্চাকে দেখে কত খুশি হতো। ওকে আর কখনোই আসবে না। বৌমা, ওর তো ফোনই লাগে না। কোম্পানিতে খোঁজ করলাম তো জানতে পারলাম ও কোম্পানিও ছেড়ে দিয়েছে। এবার আমাদেরই মুম্বাই গিয়ে ওকে খুঁজতে হবে। কিছুদিন পর মমতা নিজের নবজাতক বাচ্চা আর শাশুড়ির সঙ্গে মুম্বাই পৌঁছে যায়। দুজনের লোকেদেরকে বিজয়ের ফটো দেখিয়ে দেখিয়ে ওর খোঁজ করতে থাকে। ভাইয়া, ভাইয়া, আপনি একে কোথাও দেখেছেন? আরে, তোমাকে তো কেউ দেখে না রে বাবা। সবাই তাকে গাইয়া মনে করে মজা করতে থাকে। সারাদিন ভোরও বাচ্চাকে কোলে নিয়ে বিজয়কে খুঁজতে থাকে। রাতে স্টেশনে শুয়ে পড়ে। তারপর মমতা কোনো একটা ক্লাব থেকে বেরোনোর সময় বিজয় আর মালিনীকে দেখে নেয়। সে তার বাচ্চা নিয়ে তার দিকে ছুটে যায়। মাঝি, ওই দেখো বিজয়জি। আরে বিজয়জি, আরে বিজয়জি, এই ভিখারিটা তোমাকে চেনে? অ্যাকচুয়ালি এরা দুজন আমার পুরনো ফ্ল্যাটে খাবার টাবার বানাতো। আমার ঘরে এরা কাজ টাজ করতো। ভালো হয়েছে এরা আমাদের পরিচিত। তাহলে নিয়ে চলো এদের আমাদের বাড়িতে। বিজয় নিজের মা আর মমতাকে মালিনীর ফ্ল্যাটে নিয়ে আসে। দেখো মা, আমি একটা বিয়ে তোমাদের পছন্দ অনুযায়ী করেছি, আর মালিনী আমার পছন্দের। এখানে টাকা রোজগার করে নাও, অনেক মালদার পার্টি আছে মালিনী। আমরা তো আপনার চাকরানি দাসী সবকিছু হয়ে থেকে যাব, কিন্তু একবার নিজের বাচ্চাকে তো। আরে বিজয়, কাজ বুঝিয়ে দিয়েছো তো একবার আমার ঘরে এসো, আমার পা টিপে দাও। হ্যাঁ, আসছি বেবি। এইভাবে কিছুদিন পর মালিনীও গর্ভবতী হয়ে যায়। বিজয় আর মালিনী রাতে বাইরে পার্টি করে আর ভোরে বাড়ি আসে। কোথায় যাচ্ছিস? আমার জুতো কে খুলবে তোর বাবা? আমি একটু আসছি বেবি। দূরে দাঁড়িয়ে তার মা আর মমতা নিজের বাচ্চাকে কোলে নিয়ে এই সব কিছু দেখছিল। দেখো, আমি তোমার স্বামী, আমাকে চাকরের মতো ট্রিট করা বন্ধ করে দাও। কি বললি তুই? আমারই টাকায় বসে খাচ্ছিস আর আমাকেই জ্ঞান দিচ্ছিস? একটু নিজের চোখটা ওদিকে কর আর সামনে দেখ। ওই নীল রঙের ড্রামটা দেখতে পাচ্ছিস না? বাকি তো নিজেই বুঝে নে। এবার গল্পটা আবার বর্তমানে চলে এলো। দেখো তো, এই মহিলা আমার ভগবানের মতো স্বামীকে দিয়ে নিজের জুতো খোলাচ্ছে। যেই দিন তুই আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবি না, সেই দিন তোকে এই ড্রামে বসিয়ে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। দেখো, এবারে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। বাবার কথা বলো না। যাই হোক, এইভাবেই মালিনী এবার বাইরে অন্য ছেলেদের সঙ্গে ঘুরতে থাকে। বিজয়কে সে শুধু চাকর বানিয়ে রেখেছিল। ড্রাম দেখে বিজয়কে সে খালি ভয় দেখাতো। যাই হোক, 9 মাস পরে মালিনীও একটা ছেলের জন্ম দেয়। সে ঘরে শুয়ে শুয়ে কাঁদত। মালিনী, আমাদের বাচ্চা কাঁদতে থাকছে, আর তুমি তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকছো। আমি তো বারণই করেছিলাম বাচ্চা জন্ম দিতে, তুমি জেদ করছিলে। বেবি, ভালোবাসার চিহ্ন চাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। ব্যালকনি থেকে বিজয় দেখলো সে কোনো ছেলের ফেরারি গাড়ি করে বেরিয়ে গেল। ভেতরে এসে দেখলো মমতা দুটো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। মমতা, আজকে আমি বুঝতে পেরেছি যে তোমার থেকে ভালো স্ত্রী আমি আর পাবো না। ওই ব্রহ্মদত্তিটা আসার আগেই আমরা চলো গ্রামের দিকে বেরিয়ে যাই। ওর বাচ্চাটাকে এখানেই ছেড়ে দাও। না পতিদেব, এই দুজন বাচ্চাই আপনার। যদি একে এখানে ফেলে রাখি তাহলে মালিনী ওকে কোনো নোংরার জায়গায় ফেলে দেবে। একেও সঙ্গে নিয়ে চলো, আমি এই দুজনকেই মানুষ করব। বিজয়, তুই প্রথমে বাড়ি চল, তারপর বলছি। ওই দিন বিজয় মুম্বাই ছেড়ে আবার তার শহরে ফিরে আসে। মমতা বিউটি পার্লারে গিয়ে নিজের চুলগুলোকে ডিজাইন করালো, যার ফলে তাকে খুব সুন্দরী দেখাচ্ছিল। বিজয় হাতে পায়ে ধরে নিজের পুরনো কোম্পানি জয়েন করলো। তারপর নিজের 2 সন্তান মমতা আর নিজের মায়ের সঙ্গে খুশি খুশি থাকতে লাগলো।
दोस्तों, आप सभी इस वीडियो पर अपनी माँ की लंबी आयु के लिए कमेंट में आई लव माँ जरूर लिखें। दुर्गा माँ जरूर आपकी इच्छा पूरी करेंगी। और हाँ, इस वीडियो को लाइक जरूर कीजिएगा।